উচ্চ মাধ্যমিক পাশের পর এক তীব্র জেদে মা বাবার তোয়াক্কা না করেই গ্রামের বাড়ি ছেড়ে মহানগরে চলে এসেছিল 18 বছরের রূপঙ্কর। তারপর কেটে গেছে 12টা বছর। রূপঙ্কর এখন মধ্য 30-এর যুবক। পেট চালাবার জন্য জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি কিনা করেছে, কিন্তু কিছুতেই গ্রামের বাড়িতে ফিরে যায়নি। মাঝে মাঝে যখন কলের জল খেয়ে ফুটপাতে শুয়ে থাকতো, তখন বাবা মার কথা ভীষণ মনে পড়তো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে এক অদম্য জেদের বশে ও পুরনো স্মৃতিগুলো মনের স্লেট দিয়ে মুছে ফেলার চেষ্টা করত। তবে এত কষ্টের মধ্যেও রূপঙ্কর কিন্তু লেখাপড়াটা চালিয়ে গেছে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের সুবাদে পাওয়া স্কলারশিপের টাকায় পড়াশোনা করে ও যখন বিএসসি ম্যাথ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, তখন থেকেই প্রিন্সিপালের নেক নজরে পড়ল। তিনি নিজের বাড়ির আউট হাউসে রূপঙ্করের থাকার ব্যবস্থা তো করে দিলেনই, সঙ্গে দুবেলা চব্যচস্য খাওয়া, আর তার সঙ্গে নিজের তৈরি স্পেশাল লাইব্রেরি ব্যবহারের সুযোগ। আর কে না জানে, ঘি আর আগুন পাশাপাশি থাকলে লঙ্কা কাণ্ড বাঁধবেই। তবে এক্ষেত্রে প্রেম কাণ্ড বাঁধল। প্রিন্সিপালের মেয়ে সুচরিতার সঙ্গে মাখো মাখো সম্পর্কে জড়িয়ে পড়ল রূপঙ্কর। তবে তার মধ্যেও রূপঙ্কর চাকরির পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল পুরোদমে। ফলে WBCSটা পেয়ে গেল, গেজেটেড র্যাঙ্ক। সুচরিতা আর দেরি না করে নিজেদের সম্পর্কের কথা বাড়িতে জানিয়ে দিল। সুচরিতা আশা করেছিল প্রেমিকের নামটা শুনে বাবা মার মুখে হাসি দেখবে, কিন্তু ও অবাক হয়ে দেখল তেমন কিছুই হলো না। মিস্টার বোস গম্ভীর মুখে সোফা ছেড়ে উঠে গেলেন। মা, তুমি একটু বাবাকে। সুচরিতা বলতেই রচনা দেবী চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে রওনা দিলেন। কিন্তু সুচরিতাও হার মানার পাত্রী নয়। ছোট্ট থেকে জেদি মেয়ে সে, সুতরাং বাবা মার সম্মতি আদায় করতে অন্নজল ত্যাগ করল। বিয়ে করলে সে শুধু রূপঙ্করকেই করবে, নইলে আর কাউকে সে এ জীবনে আসতে দেবে না। ভক্তের জেদের কাছে স্বয়ং ভগবানের হার মানতে হয়, এ তো সামান্য মা বাবা। নিজের মেয়ের জেদের কাছে সুচরিতার মা বাবাকে হার মানতে হলো। পুরোহিত ডেকে বিয়ের দিন স্থির হবার পর রচনা দেবী মিস্টার বোসকে বললেন, একদিকে কিন্তু ভালোই হলো বলো। মিস্টার বোস জিজ্ঞাসুতে দৃষ্টিতে তাকাতে রচনা দেবী হেসে ফেলে বললেন, দেখো, এ ছেলের তিনকুলে কেউ নেই, সুতরাং আমাদের একমাত্র মেয়ে কোনোদিন কাজ ছাড়া হবে না, সব সময় চোখের সামনে থাকবে। তুমি তো আবার সুচরিতার জন্য NRI পাত্র দেখছিলে। মেয়েকে অতদূর পাঠিয়ে আমরা কি স্থির থাকতে পারতাম বলো? তাছাড়া ছেলের সরকারি চাকরি, আজকাল তো শুনি স্যালারিও বেশ ভালো। মিস্টার বোস বললেন, এটা কিন্তু তুমি মন্দ বলনি। রাজ্য সরকারি চাকরি, পেনশনটাও নিশ্চিত। লেগে থাকতে পারলে ভবিষ্যতে DMও হতে পারবে। এখন নিজের বাংলো, চাকর বাকর, এলাহি ব্যবস্থা। রচনা দেবী খুশিতে ঝিলমিলিয়ে বললেন, সে তো ভবিষ্যতের কথা, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো ছেলে আমাদের হাতের মুঠোয় থাকবে, বেশি বেগরবাই করতে পারবে না। সুতরাং যেমন কথা তেমন কাজ। ধুমধাম করে সুচরিতার সঙ্গে রূপঙ্করের বিয়ে হয়ে গেল। জমজমাট রিসেপশন শেষে রূপঙ্কর নিজের জিনিসপত্র নিয়ে আউট হাউস থেকে বোস ভিলায় এসে উঠল। প্রথম রাত্রি মনে আনন্দের ঢেউ। সুচরিতাকে আদরে আদরে তৃপ্ত করে ঘুমিয়ে পড়ল রূপঙ্কর। কিন্তু ঘুম নেই সুচরিতার চোখে। ওকে যে এবার সত্যটা জানতে হবে। আলমারির একটা তাকে রূপঙ্করকে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে দেখেছিল সুচরিতা। ও রূপঙ্করের দিকে চেয়ে দেখল রূপঙ্কর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। আলমারি খুলে ওই তাকে থাকা জিনিসপত্রগুলো নামিয়ে আঁতিপাতি করে খুঁজতে লাগলো। ওগুলো যে ওকে খুঁজে পেতেই হবে। সব কিছু ঘেঁটে দেখার পর একটা জামার ভেতর থেকে রেক্সিনে বাঁধানো একটা ডায়েরি পেল সুচরিতা।
প্রথম পাতায় লেখা আছে। কয়েকদিন বাদে সুচরিতা রূপঙ্করকে বলল, এনজিওর কাছে কয়েকদিনের জন্য ওরা সবাই একটা গ্রামে যাবে। রূপঙ্কর চোখ মেরে বলল, সত্যি গরিবদের জন্য তোমার যত মায়া, তার একটু যদি আমি পেতাম তাহলেই আমি ধন্য হয়ে যেতাম। সুচরিতা গম্ভীর মুখে বলল, বুঝলাম বুঝলাম স্যার, আর কিছু? রূপঙ্কর এগিয়ে এসে সদ্য বিবাহিতা বউকে জড়িয়ে ধরে বলল, বললে না তো কখন যাবে? আজ দুপুরেই ট্রেন, দুপুর হতে দেরি আছে, বলেই বউকে কোলে তুলে বিছানায় ফেলে দিল রূপঙ্কর। উষ্ণতার আবেগে গলে গেল দুটো শরীর। বিয়ের 6 মাস পূর্তি উপলক্ষে সুচরিতার জন্য রূপঙ্কর একটা গোল্ড নেকলেস কিনেছে। নেকলেসটা নিয়ে বাড়ি ফিরে শাশুড়ির কাছে শুনল সুচরিতা এনজিওর কাজে বেরিয়েছে, কখন ফিরবে বলে যায়নি। আপন মনেই রূপঙ্কর বলল, এনজিওর কাজটা আজকাল একটু বেশিই বেড়েছে। শাশুড়ি ততক্ষণে নিজের কাজে চলে গেছেন। রূপঙ্কর ভাবল সুচরিতা কোনো গোপন প্রেমিক নেই তো, হয়তো ও প্রতি সপ্তাহে তার সঙ্গেই দেখা করতে যায়। কিন্তু তাকেও তো সুচরিতা ভালোবেসেই বিয়ে করেছে। তবে স্ত্রী চরিত্র সম্বন্ধে সংস্কৃতে একটা প্রবাদ আছে, দেবা না জানন্তি কুতো মনুষ্য। সন্দেহের বিষবাষ্প রূপঙ্করের মনকে বেদনার্ত করে তুলল। ঠিক এমন সময় ঘরের আলোগুলো জ্বলে উঠল। সুচরিতা ঘরে ঢুকে অন্ধকারে রূপঙ্করকে ওইভাবে ভূতের মতো বসে থাকতে দেখে বেজায় অবাক হয়ে বলল, বসে বসে কি এত ভাবছ? কোনো সমস্যা নাকি? অফিস থেকে ফিরে নিজের জামা কাপড়টাও ছাড়োনি? এই তো যাচ্ছি। অপ্রস্তুত মুখে রূপঙ্কর উঠে দাঁড়ালো। হ্যাপি 6th মান্থস অ্যানিভার্সারি ডার্লিং। রূপঙ্করের আনা গিফটটা পেয়ে সুচরিতার মুখে 1000 ওয়াটের আলো জ্বলে উঠল। সুচরিতার মুখে 1000 ওয়াটের আলো জ্বললে কি হবে? রূপঙ্করের মনে যে একেবারে শান্তি নেই। ওকে জানতেই হবে সুচরিতা প্রতি সপ্তাহে কোথায় যায়। সন্দেহের ঘুনপোকা মাথায় একটু একটু করে বাসা বাঁধবার আগেই ওই পোকাকে তাড়াতে হবে, নয়তো সন্দেহের ঘুনপোকা সম্পর্কের ভেতর ঢুকে তাকে কুড়ে কুড়ে খেয়ে একদিন ঝাঁঝরা করে ফেলবে। সেদিন সুচরিতা এনজিওর কাজে বেরোতেই রূপঙ্কর ওর পিছু ধাওয়া করল। আজ দেখতেই হবে সুচরিতা কোথায় যায়। হাওড়া স্টেশনে গিয়ে টিকিট ভেন্ডিং মেশিন থেকে সুচরিতা বৌচি গ্রামের টিকিট কাটল। রূপঙ্করও কয়েক মিনিট পর একই স্টেশনের টিকিট কাটল। সুচরিতা লেডিসে উঠল, রূপঙ্কর জেনারেলে। বৌচিগ্রাম আসতেই বেশ তাড়াহুড়ো করে নেমে পড়ল সুচরিতা। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা টোটোওয়ালাকে বেশ চিৎকার করে জিজ্ঞেস করল, কলাছড়া যাবে? কলাছড়া? কলাছড়ার কোথায় যাবে সুচরিতা? পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই রূপঙ্করের বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি ও ফিরে যাবে? না, এতদিন এসে তার হয় না। ও আরেকটা টোটো বুক করে কলাছড়ার দিকে রওনা হলো। নামার পর আরেক ঝটকা। মুহূর্তের জন্য রূপঙ্করের মনে হচ্ছিল ও স্থবির হয়ে যাবে। সুচরিতা সেই বাড়িতে ঢুকছে যে বাড়ি ও 12 বছর আগের একদিন সকালে ছেড়ে চলে গেছে। রূপঙ্কর কতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল জানা নেই। হঠাৎই এক সুরেলা গলার আওয়াজে ওর চমক ভাঙল। অনেক তো হলো রূপঙ্কর, আর কেন? লক্ষ্য করছি তুমি আমাকে সে হাওড়া থেকে ফলো করছো। এসেছই যখন আর দূরে দাঁড়িয়ে থেকো না রূপঙ্কর। এসো, নিজের ঘরে এসো। আজ তোমার অভাবে দুটো বয়স্ক মানুষের কি হাল হয়েছে নিজের চোখেই দেখো। একটা তুচ্ছ সাইকেল কিনে দিতে না পারাটা কি তোমার বাবার এত বড় অপরাধ ছিল, যার জন্য বাবা মা বেঁচে থাকতেও তুমি নিজেকে অনাথ বলে পরিচয় দিয়েছ? তুমি কি জানো রূপঙ্কর, তোমার বাবা নিজের শেষ সঞ্চয়টুকু দিয়ে একটা হিরো গিয়ার চেঞ্জার সাইকেল কিনে দিনের পর দিন শুধু তোমার জন্য অপেক্ষা করে গেছে? তোমাকে এত ভালোবাসার পরিবর্তে এটাই কি তার প্রাপ্য ছিল? জবাব দাও। রূপঙ্কর বলল,
কিন্তু তুমি আমায় মিথ্যে বললে কেন? তুমি কেন বললে এনজিওর কাজে আসছো? হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম এনাদের জন্যই। এনাদের কথা তোমাকে জানাতে চাইনি। আসলে দুজন অসহায় মানুষকে কষ্ট দিতে মন চায়নি, তাই আমি প্রতি সপ্তাহে একবার করে এসে এনাদের দেখে যেতাম। রূপঙ্কর মাথা নামিয়ে দুর্বল গলায় বলল, বাবা মাকে ছেড়ে গিয়ে আমি খুব বড় অন্যায় করেছি আসলে সেদিন পছন্দের সাইকেল না পেয়ে মাথাটা ভীষণ গরম হয়ে গেছিল। মনে একটা জেদ চেপে বসেছিল নিজের। পছন্দের জিনিস নিজেকে কিনে নিতে হবে, আর তার জন্য শহরে গিয়ে পয়সা রোজগার করতে হবে। কিন্তু এদের খবর তুমি কি করে জানলে এনজিওর কাজে আমি একদিন কলাছড়া গ্রামের বাড়িতে ঘুরছিলাম। এ বাড়ির দাওয়ায় বসে বিশ্রাম নেওয়ার সময় টেবিলের ওপর তোমার ছবি দেখি। মামনিকে জিজ্ঞেস করে জানতে পারি ওটা ওনার ছেলের ছবি। মনে খটকা লাগে। তুমি তো বলেছিলে তোমার বাবা মা মৃত। জিজ্ঞেস করি আপনার ছেলে কোথায়? তখন মামনি বলেন, গিয়ার সাইকেল কিনে দিতে পারিনি বলে আমার রূপটা যে রাগ করে কোথায় চলে গেল কে জানে। আমি দেখি নামেও মিল। খটকা জোরদার হয়। বিয়ের পার্টি শেষে তুমি যখন ঘুমোচ্ছিলে আমি আলমারিতে তাক হাতড়াতে থাকি। বিয়ের আগেও তোমাকে আমি ডায়েরি লিখতে দেখেছিলাম। তোমার লেখা ডায়েরির হাতে পেতেই আমার সব সংশয় দূর হয়ে যায়। তারপর থেকে প্রতি সপ্তাহে আমি এখানে আসি। বাবু এসেছিস? এই নে তোর সাইকেল। বাবার ক্ষীণ কণ্ঠস্বরে রূপঙ্কর চমকে ওঠে। দেখে তার বৃদ্ধ বাবা কাঁপা কাঁপা হাতে গিয়ার সাইকেলটা দালান থেকে বের করে আনছেন। রূপঙ্কর দৌড়ে গিয়ে বৃদ্ধকে জড়িয়ে ধরে বলে, আমার ভুল হয়েছিল বাবা, আর কোনোদিন এমনটা হবে না। খোকা তুই এসেছিস? 12টা বছর তোর বাবা আর আমি বুকে পাথর চেপে অপেক্ষা করেছি, শুধু তোকে একবার দু চোখ ভরে দেখবো বলে। মা, তুমি আমায় ক্ষমা করেছো তো? বলে রূপঙ্কর মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। পাগল ছেলে, মায়ের কাছে কেউ ক্ষমা চায় বুঝি? এই পারিবারিক মিলন দৃশ্য দেখে আনন্দে কাঁদতে কাঁদতে সুচরিতা ভাবে, সুখী হওয়ার জন্য কিছু মিথ্যে ভীষণ জরুরি। যদিও রূপঙ্করকে এনজিওর মিথ্যেটা না বলতো, তবে রূপঙ্কর ওকে ফলো করে কোনোদিনই কলাছড়ার বাড়িতে এসে পৌঁছতো না। আর এই আন্তরিক মিলন দৃশ্য চিরদিনের মতো অধরাই থেকে যেত। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।